This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই আমাদেরকে নজর রাখতে হবে অনুব্রত মণ্ডলের খবরের দিকে, কেননা ডেডলাইন পার হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল তিনি এখনো পর্যন্ত থানায় হাজিরা দেননি। প্রশ্ন উঠছে অনুব্রতকে গ্রেফতারে তাহলে দেরি কেন? আইসিকে কদর্য ভাষায় হুমকি, তলব সত্ত্বেও থানায় গড় হাজির। উর্দিকে অসম্মান, খোলস ছেড়ে বেরোতে পারবে কি পুলিশ? চাকরি হারাতে ধরপাকড়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় এই পুলিশকে, অথচ অনুব্রতর ক্ষেত্রে কেন সুর নরম? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? অনুব্রত মণ্ডল তিনি আজ গেলেন না কেন? কেন তিনি হাজিরা দিলেন না? দেখো, সেটাই বড় প্রশ্ন যে অনুব্রত মণ্ডলকে গতকালই বলে দেওয়া হয়েছিল যে আজকে তাকে নোটিশ করা হয়েছিল যে আজকে এই যে এসডিপিও অফিস, সেই এসডিপিও অফিসেই কিন্তু তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল বেলা 11টার সময়, কিন্তু 11টা পেরিয়ে গেলেও তিনি এলেন না। ঠিক 11টা বাজতে 1 থেকে 1.5 মিনিট আগে 5 থেকে 6 জন আইনজীবীকে পাঠালেন অনুব্রত মণ্ডল এবং তারা এখানে এলেন। তারা এখানে বেশ কিছুক্ষণ ছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে গেলেন। অনুব্রত মণ্ডল কী জন্য এলেন না? শারীরিক কোনো অসুস্থতা নাকি অন্য কোনো কারণ? কোনো বিষয়ে কিন্তু মুখ খুলতে একেবারেই নারাজ ছিলেন তার আইনজীবীরা। ক্যামেরার সামনে তারা একেবারেই মুখ খুললেন না, কোনো কথা বললেন না। অপরদিকে দেখার বিষয় এখন পুলিশ তাহলে এবার কি করে। বিভিন্ন জায়গায় এই সমস্ত মামলায় দেখা যায় যে পুলিশ কিন্তু সাথে সাথে অ্যাকশন নেয়, কিন্তু যখন অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী একজন নেতা অকথ্য ভাষায় গালিগালাজ করছে একজন থানার এসআইকে, তার বাড়ির লোককে, তার বউকে, মাকে টেনে আনছে, তাদেরকে অশ্লীল ভাষায় কথা বলছে ফোন মারফতে, সেই অডিও ভাইরাল হয়ে গেল। কিন্তু অনুব্রত মণ্ডলকে পুলিশ কিন্তু তাকে কড়া অ্যাকশন নেওয়ার কথা বললেন। বীরভূমে পুলিশ সুপার তিনি থানায় দাঁড়িয়ে বললেন যে কড়া অ্যাকশন নেওয়া হবে, কিন্তু কড়া অ্যাকশন কি আদৌ নেওয়া হলো না নেওয়া হবে, সেটাই এখন বড় প্রশ্ন। অনুব্রত মণ্ডলের আজকে যে থানায় হাজিরা ছিল, এই যে এসডিপিও অফিসে হাজিরা ছিল, সেটা তিনি এড়িয়ে গেলেন। এখন আবার দুটো জিনিস হতে পারে, এক, নতুন করে তাকে নোটিশ পাঠানো হতে পারে আবার একটা ডেট দিয়ে যে তাকে আবার হাজিরা দেওয়ার জন্য, অথবা তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এই ধরনের কেসে বা কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু যেই ধরনের ধারা রয়েছে সেই ধারায় কিন্তু মামলা ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে, কিন্তু তারপরে পুলিশ কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার বিষয়। কারণ সাধারণ কোনো মানুষ যদি হতো বা বিরোধী দলের কোনো নেতা নেত্রী, ছোটোখাটো কোনো কর্মী হতো, তাহলে কি পুলিশ এই ধরনের হুমকি পাওয়ার পর সেটাকে কি মুখ বুজে চুপ করে থাকতো? সেটাও যেমন একটা যে সাধারণ কোনো মানুষ হলে বা বিরোধী দলের কেউ হলে তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিত, তাহলে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কেন নয়? কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতারিতে এত দেরি? আইসিকে যে ভাষায় আক্রমণ করেছে, যে কদর্য হুমকি দিয়েছে অনুব্রত মণ্ডল, শোনাই আপনাদের, শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুরির মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর শোনালাম আপনাদের বোলপুর থানার আইসিকে কি কদর্য ভাষায় হুমকি দিয়েছে এই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আমি সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। আমি সরাসরি চলে যাবো। তন্ময়, একটা বিষয়, এক তো পুলিশের উর্দিতে
দাগ লেগে গেল, পুলিশের উর্দিতে দাগ লাগলো এই কারণে, কারণ অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না। কিন্তু এই পুলিশকে আমরা ভীষণভাবে সক্রিয় ভূমিকায় দেখেছিলাম যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিবকুমার মণ্ডল নামে একজন অভিযোগ করেছিলেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা আটকাতে কার্যত পুলিশ কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল, দুবরাজপুর থানায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু এক্ষেত্রে পুলিশের ভূমিকাই তো দেখা যাচ্ছে না। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি একবার উত্থাপন করলে। সেখানে শিবকুমারের যে অভিযোগ ছিল সেই অভিযোগ 9 মাস পরে তিনি কমপ্লেন করেছিলেন, অর্থাৎ কোনো রকম কোনো মেডিকেল করার নেই যে তাকে গলা টিপে ধরা হয়েছিল বা কিছু, কোনো সাক্ষী ছিল না, 3 লাইনের একটা অভিযোগ ছিল যে আমাকে গলা টিপে ধরে মারবে বলেছিল। ব্যাস এইটুকুতেই পুলিশ কোথা থেকে গেল না, দুবরাজপুর থানা পুলিশ চলে গেল, সেখানে মামলাটা হয়েছিল, সেখানে অভিযোগটা হয়েছিল, সেখান থেকে চলে গিয়েছিল আসানসোল, সেখানে হেফাজতে থাকা একজন বলা চলে বন্দিকে তাকে তুলে নিয়ে পুলিশ চলে এসেছিল, দুবরাজপুর থানাতে অ্যারেস্ট করে রেখে দিয়েছিল। এত সক্রিয়তা ছিল, অভিযোগ উঠেছিল তিহার যাত্রা আটকাতে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল। অন্যদিকে বিরোধীদের কেউ যখন কিছু বলেন, ফেসবুক পোস্ট করেন, তুমি অতীতে দেখে থাকবে অম্বিকেশ মহাপাত্রদের যে কেস, যেটা এই রাজ্যে একটা বলা চলে একটা মাইলস্টোন, সেখানে শুধু ভ্যানিশ বলে একটা শব্দ লেখা ছিল, তার জন্য খুনের হুমকি হতে পারে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে সরাসরি একজন পুলিশের অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ শুধু নয়, তাকে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি থেকে, মানে বাংলো থেকে টেনে বের করে এনে মারধর করা হবে। এরপর পুলিশ কি করে সেটা কিন্তু গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে, কারণ যদি এখানে পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে বিশেষজ্ঞরা অন্তত যেরকম বলছেন, সাধারণ মানুষ হোক বা অন্য কেউ হোক, কেউ কখনো কখনো পুলিশকে এই আচরণ করলে পুলিশ তখন কিছু করতে পারবে না, কারণ এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। ফলে উর্দির সম্মান পুলিশ রাখবে কিনা, এইটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। একদমই তন্ময়, এটা এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। তুমি থাকো আমাদের সঙ্গে, আমি আবারও আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন, আপনাকে স্বাগত TV9 বাংলায়। পুলিশের ভূমিকা নিয়ে আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে। অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বলা হলে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না, পুলিশের ভূমিকাটা কোথায় থাকছে জগন্নাথ বাবু? এই পুলিশকে তো আমরা সক্রিয় ভূমিকা দেখি যখন চাকরি প্রার্থীরা আন্দোলনে নামেন, যখন চাকরি হারারা আন্দোলনে নামেন, ঠিক তখন তো সক্রিয় ভূমিকায় দেখা যায়। আপনাদের একটা দৃশ্যের কথা স্মরণ করায়, গুগল করলে সেটা পেয়ে যাবেন। অনুব্রত মণ্ডল বাড়িতে বসে আছেন আর তার বাড়িতে হাজিরা দিতে গেছেন বীরভূম জেলার এসপি এবং ডিএম। তাই বীরভূম জেলার দস্তুর হচ্ছে পুলিশ সুপারের তার বাড়িতে গিয়ে হাজিরা দেওয়া। তো এর উলট পুরান্ত এত সহজে হবে না। একটা কথাই শুধু বলতে চাই, এই পুরো পর্বে পুলিশের ভূমিকা দেখে আমরা বলছি এটি পুলিশের ক্লিবতার আরো একটি উদাহরণ। অনুব্রত মণ্ডল হলে বলতো ধ্বজভঙ্গ পুলিশ, দিদির পুলিশ আমার ধ্বজভঙ্গ। আমরা বলছি এটাকে ক্লিবতার একটি নিদর্শন। এর আগে চারু মার্কেট থানা হোক বা সদ্য আপনারা দৌলতাবাদে দেখিয়েছেন যে দুধেল গায়েরা, তোলামুলির গুন্ডারা পুলিশের কলার ধরছে, কোথাও পুলিশ গিয়ে টেবিলের তলায় লুকাচ্ছে। এই ঘটনাতে আমরা যা অডিও ক্লিপ পেয়েছি তা সত্য আপনারা বলবেন। তাতে তো খোদ রাজীব কুমারকে ফোন করে, রাজ্য পুলিশের ডিজিপি কে ফোন করে অসভ্য কথা বলা হচ্ছে, অশ্লীল কথা বলা হচ্ছে। আর কি করলে পুলিশ তার ক্লিবত্ব ছেড়ে প্লাস্টিকের মেরুদণ্ডটা খুলে রেখে সেখানে রক্ত মাংসের মেরুদণ্ড, স্নায়ুতন্ত্র সক্রিয়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ। আমি আবারও সরাসরি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, এই পুলিশের সক্রিয়তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই গতকালকের মানে কয়েক ঘন্টা আগের একটা ছবি খুব মনে পড়ছে, যখন চাকরিহারারা তারা নবান্ন অভিযান করবেন, ঠিক তখন তাদেরকে খোঁজার জন্য পুলিশ কখনো শপিং মলের ভেতরে ঢুকে যাচ্ছে, কখনো স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকে তাদেরকে খুঁজে প্রিজন ভ্যানে তুলছে, যেন তারা দাগি অপরাধী। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে একজন পুলিশের কর্তাকে, আইসিকে ফোন করে কদর্য ভাষায় কথা বলছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার বিরুদ্ধে ভূমিকা নেওয়ার বেলায় পুলিশের কোনো রকম কোনো সক্রিয়তাই দেখা যাচ্ছে না। দেখো, একেবারেই এই যে তুমি যে কথাগুলো বললে সেটা হচ্ছে এইখানে মাস্টারমশাইদের, মানে চাকরিয়ারা মাস্টারমশাইদের পুলিশ টেনে হিচড়ে বের করে নিয়ে আসছে। একটা আন্দোলন হতেই পারে, প্রতিবাদ হতেই পারে, পুলিশ সেই প্রতিবাদ আটকাতে পারেন, তারা জল কামান রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে, লাঠি চার্জ, মাস্টারমশাই হোক যাই হোক, এখন এই রাজ্যের তার কোনো বাজ বিচার নেই যে মাস্টারমশাইদের সম্মান দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে, কারণ মাস্টারমশাইদের লাথিও মেরেছে পুলিশ। কিন্তু বক্তব্যটা হচ্ছে পুলিশ এত সক্রিয় যে কোনো ক্ষেত্রে যদি তারা বিরোধী হয়, আর যদি তারা সরকার পক্ষের হয় বা কেউ হয়, কোনো নেতা হয়, তখন পুলিশ চুপচাপ। এটারই কিন্তু মূল প্রশ্নটা উঠছে। এবার যে প্রশ্নটা, যেটা একটু আগেই জগন্নাথবাবু বললেন, যে এবার প্রশ্নটা হচ্ছে রাজীব কুমার ডিজিপি, রাজ্য পুলিশের শীর্ষকর্তা, তাকে একজন ফোন করে তুমি হোক আপনি হোক যেভাবেই বলুন না কেন গালাগাল দিচ্ছেন, গালিগালাজ রয়েছে সেখানে, তিনি তার অধস্তন একজন অফিসার, তাকে টেনে বের করে এনে মারবো, এটা কাকে বলছেন? রাজ্য পুলিশের শীর্ষকর্তাকে। খুব ভয়ঙ্কর যদি সেভাবে দেখা হয় এই বক্তব্য। রাজ্য পুলিশের শীর্ষকর্তাকে যদি আমরা কেউ হুমকি দিই এবং খারাপ কথা বলে হুমকি দিই যে আপনার অমুক অফিসারকে বাড়ি থেকে বের করে এনে কীভাবে মারবো দেখুন, তাহলে অনুমেয় আইন অনুযায়ী কি কি করা উচিত। এখন প্রশ্ন, পুলিশ সেই কাজগুলো করবে কিনা। কারণ এর আগে অমিত সেন, যেটুকু মনে পড়ছে,
দুবরাজপুর থানার একজন এসআই ছিলেন, বোম খেয়েছিলেন, বোমা মেরে তার পেট উড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর 2 মাস ধরে মৃত্যুর সঙ্গে যুঝেছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, তারপর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় কিন্তু এখনো বিহিত হয়নি। তার পরিবার মুখ খোলা বন্ধ করে দিয়েছেন। তার পরিবারের সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বিচার পেয়েছেন কিনা। কলকাতাতেও পুলিশের মৃত্যু হয়েছে। এরপর দেখার যে শাসক দল হলেই পুলিশ কোথাও গুটিয়ে থাকে। বীরভূমে অনুব্রতর ক্ষেত্রে সেই পুলিশ খরচ ছেড়ে কি বেরিয়ে আসবে? পুলিশ কি তার ভূমিকা পালন করবে, নাকি পুলিশ কোনো ভূমিকা পালন না করে আইনগত মারপ্যাচে অনুব্রতকে ছেড়ে রেখে দেবে? তাহলে কিন্তু একটা উদাহরণ তৈরি হয়ে যাবে ভবিষ্যতের জন্য, যারা সামাজিকভাবে খুব খারাপ হবে যে এত একেবারে তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আইসির মা স্ত্রীকে গালিগালাজ, 4টি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকি, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু। তারপরেও কেন গ্রেফতার করা গেল না অনুব্রত মণ্ডলকে? গ্রেফতারিতে এত কেন গড়িমসি? বীরভূমের এসপি আমনদীপ নিজেই বলেছেন 2 দিন আগের ঘটনা, তাহলে কেন তার বিরুদ্ধে কোনো রকম ভাবে পদক্ষেপ নেওয়া গেল না? আমাদের এসে বোলপুর লিটন আন্ডার কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি দুটো বিষয় জানতে চাই। এক, অনুব্রত মণ্ডল আজ হাজিরা দিলেন না তিনি, সেক্ষেত্রে পুলিশের কাছে আর কি কি আইনানুগ ব্যবস্থা পুলিশ নিতে পারে, পুলিশের কাছে আর কি বাকি থাকছে, এবং অনুব্রত মণ্ডল তিনি আগাম জামিনের আবেদন করতে পারে, তার কাছে আর কি পদক্ষেপ বাকি থাকতে পারে? দেখুন, আমি প্রথমে পুলিশের পক্ষ থেকে কি করা যায় বা কি করা উচিত সেটা নিয়ে বলি। যে পুলিশ চাইলে, যদি পুলিশ যেহেতু তদন্ত করেন, যদি তদন্তের প্রয়োজনে কারোর উপস্থিতি বাধ্যতামূলক হয়, যদি তাকে নোটিশ দেওয়ার পরেও তিনি যদি সেই উপস্থিত না হন, তাহলে তাকে পুলিশ বাধ্যতামূলকভাবে উপস্থিত করাতে পারেন, এবং সেটি হচ্ছে অব্যাহত। এবার আসি যে যিনি দোষী তিনি কি করতে পারেন বা অভিযুক্ত কি করতে পারেন। নিশ্চিতভাবে তিনি অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার করতে পারেন, ফলে সেই ক্ষেত্রে তার সেই দরজা খোলা রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, যেহেতু অভিযোগ উঠেছে শাসক দলের একজন নেতার বিরুদ্ধে, পুলিশের উচিত যে আইনের শাসন কায়েম করার জন্য, এবং একটি দৃষ্টান্তমূলক আইনের শাসন কায়েম হয়েছে তার জন্য পুলিশের উচিত তার উপস্থিতিকে অ্যাসিওর করা, এবং সে যদি উপস্থিত না হয়, তদন্তের স্বার্থে তার উপস্থিত যদি প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তাকে একদমই যে কবে সে আদালতে অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার করে অ্যান্টিসিপেটরি পাবে, তারপরে আমি তাকে আরেকটি নোটিশ দিয়ে তারপরে আসতে বলবো, এটা করাটা বেসিক। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী ফিরদৌস শামীম, আপনাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে 35 নম্বর ধারায় যে নোটিশ পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে তিনি যদি নথি পাঠিয়ে দেন কোনো কারণ দেখিয়ে, এবং যিনি তদন্তকারী অফিসার তিনি যদি সন্তুষ্ট হন যে নির্দিষ্ট দিনে না আসার সন্তোষজনক কারণ ছিল, তাহলে তিনি পরবর্তী কোনো তারিখে যদি দরকার মনে করেন ওনাকে আবার ডাকতে পারেন। আর যদি তিনি মনে করেন যে তিনি যে কারণ দেখিয়েছেন সেটা কোনো গ্রহণযোগ্য কারণ নেই, তিনি তাকে অ্যারেস্টও করতে পারেন। তিনি যদি আসেন এবং পরে ডাকলেও আসেন, তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করার দরকার নেই, কারণ তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেইগুলো কোর্টে হাজির করা যেতে বিচারের সময় তো তাকে কোর্টে হাজির হতে হবে, যদি না ম্যাজিস্ট্রেট তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আদেশ দেয়।